প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। তো তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের দুইটা সূত্র আছে। তো প্রথম সূত্রটা কি দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ। আচ্ছা, আমরা জানি তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে এক ধরনের বিক্রিয়া হয় জারণ, আবার ক্যাথোডে জানি আরেক ধরনের বিক্রিয়া হয় বিজারণ। তো এই যে অ্যানোডে জারণ, ক্যাথোডে যে বিজারণ প্রক্রিয়াটা হয়, কখনো কখনো আমরা দেখছি যে অ্যানোডে গিয়ে কেউ জারিত হয়ে গ্যাসে রূপান্তরিত হচ্ছে, বা ক্যাথোডে গিয়ে কেউ জমা হচ্ছে। তো এই যে অ্যানোড বা ক্যাথোডে কেউ যে বিক্রিয়া করতেছে গিয়ে জমা হচ্ছে, বা অ্যানোড ক্যাথোড নিজে ভেঙে গিয়ে দ্রবণে চলে আসতেছে, এরকম তো ঘটনা দেখছি আমরা। তো এই যে অ্যানোড এবং ক্যাথোডে কোনো একটা পদার্থ গিয়ে যখন জমা হচ্ছে, বা কোনো একটা পদার্থ যখন অ্যানোড ক্যাথোড থেকে বেরিয়ে আসতেছে, তখন ওইটাকে আমরা বলতেছি কি সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ। মানে ক্যাথোডে গিয়ে তো সঞ্চিত হয় আর অ্যানোড থেকে বেরিয়ে আসে নাকি, তাহলে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ কি হবে, সেটা হচ্ছে ওই তড়িৎ বিশ্লেষণ কোষে তুমি যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতেছ সেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। অর্থাৎ সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর যদি ডাব্লিউ ধরে নিই আমরা, তাহলে এই ডাব্লিউটা হচ্ছে ওই তড়িৎ বিশ্লেষের ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ তুমি প্রবাহিত করতেছ বাহ্যিক বর্তনীর সাহায্যে, সেই চার্জের সমানুপাতিক। তাহলে এখন সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট জানি আসতে হয়। তো এখানে যে কনস্ট্যান্টটা আসছে সেটা হচ্ছে জেড। তো জেড এর পরিচয়টা কি, জেডকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড হচ্ছে কোনো একটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কিরকম এটা বের করার ওয়েটা কি দেখো, জেড এর ফর্মুলাটা হচ্ছে জেড ইকুয়াল টু এম বাই এন ইন্টু এফ। এমটা কি, যেই পদার্থটা জমা হচ্ছে, ধরো কোনো একটা আয়নিত জমা হচ্ছে, সেই পদার্থের কি গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে, এইটা হচ্ছে এম। আর এনটা কি, আমরা জানি অ্যানোড বা ক্যাথোডে ইলেকট্রনের কি ট্রান্সফার হয়, অর্থাৎ ইলেকট্রন দান বা গ্রহণ হয়। এই যে নাম্বার অফ ট্রান্সফার্ড ইলেকট্রন, অর্থাৎ কতগুলা ইলেকট্রন ট্রান্সফার হইলো, অ্যানোডে কতগুলো ইলেকট্রন সে ত্যাগ করলো, বা ক্যাথোড থেকে কতটা ইলেকট্রন সে গ্রহণ করলো, এই পরিমাণটাকেই বলা হচ্ছে এন। ক্লিয়ার? আর এফটা কি, এফটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট, এটা ফ্যারাডের কনস্ট্যান্ট বা ফ্যারাডের ধ্রুবক, এইটার মান হচ্ছে ৯৬,৫০০ কুলম। এখন এই ৯৬,৫০০ কুলম চার্জটা কিভাবে আসে, বা এই কতটুকু চার্জকে আমরা ৯৬,৫০০ কুলম আসলে বলে থাকি, সেটা হচ্ছে খেয়াল করো। আমি একটা বিক্রিয়া তোমাদেরকে দেখাই, এখান থেকে বুঝতে পারবা। যেমন ধরো কোন একটা ক্যাথোডের মধ্যে ধরো সিলভার আয়ন বিজারিত হচ্ছে, ধরে নেও আর কি। তো সিলভারের চার্জ আমরা জানি কি +1, সিলভারের যোজনী হচ্ছে 1। তাহলে সিলভার যখন ক্যাথোডে যে বিক্রিয়া করবে তখন তার তো চার্জ 1 থেকে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, একটা। তো সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করলে কি সিলভার ধাতুতে রূপান্তরিত হবে নাকি, মানে সে দ্রবণ থেকে চলে যাবে কোথায়, দণ্ডের কাছে চলে যাবে, অ্যাকিউয়াস অবস্থা থেকে সে সলিড অবস্থায় চলে যাবে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে মূলত এই সিলভার আয়নের সামনে সংখ্যাটা কত, 1। হ্যাঁ, এই 1 সংখ্যাটাকে আমরা কি বলি, মোল সংখ্যা বলি না। তার মানে 1 মোল সিলভার আয়ন, এই ইলেকট্রনের সামনে 1 আছে, তাহলে এটা কয় মোল, 1 মোল। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে 1 মোল সিলভার আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই না। 1 মোল কিসে রূপান্তরিত হচ্ছে, সিলভার ধাতুতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই যে এই বিক্রিয়াটা ক্যাথোডের মধ্যে ঘটতেছে, এই বিক্রিয়ার সময় কত মোল ইলেকট্রন গ্রহণ করতেছে সে, 1 মোল। তো এই 1 মোল ইলেকট্রনের যে চার্জ, সেটাই হচ্ছে মূলত 1 ফ্যারাড বলা হয় এটাকে। হ্যাঁ, 1 মোল ইলেকট্রনের চার্জ কি আমরা বলবো 1 ফ্যারাড চার্জ। তো 1 মোল ইলেকট্রনের চার্জ কত, সেটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো বের করি আমরা যে 1 মোল ইলেকট্রনের চার্জের পরিমাণটা কতটুকু। আমরা তো জানি যে একটা ইলেকট্রনের চার্জ মানে 1 ইলেকট্রন যেটা, এটা কত হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম। এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ নাকি। এখন আমাদের এখানে কয় মোল ইলেকট্রন আছে, 1 মোল। তো যে কোনো কিছুর 1 মোল মানে 6.02 × 10⁻23। হ্যাঁ, তাহলে নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা যেটাকে আমরা বলি, তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি এত হয়, তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ আমরা বের করতে যাচ্ছি, 1 মোল। তাহলে 1 মোল ইলেকট্রন এর চার্জ হবে, একটা ইলেকট্রনের চার্জ ইনটু হচ্ছে মোল সংখ্যার জন্য 1 মোলের সংখ্যা কত, অ্যাভোগাড্রোর সংখ্যা না, তাহলে 6.023 10⁻23। এই সংখ্যাটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা ৯৬,৫০০ এই সংখ্যাটা পেয়ে যাব।
আসলে ঠিক ঠিক যে 96,500 আসবে তা না, একটু কাছাকাছি আসবে, ওটাকে রাউন্ড ফিগারে 96,500 ধরা হয় আর কি। তাহলে এইটাই হচ্ছে মূলত 1 ফ্যারাড, ঠিক আছে। তাহলে 96,500 কুলম চার্জ, এটা কত মোল ইলেকট্রনের চার্জ? 1 মোল ইলেকট্রনের চার্জ। এই যে 1 মোল ইলেকট্রনের চার্জকেই আমরা বলবো হচ্ছে কি 1 ফ্যারাড, ঠিক আছে। তাহলে 1 ফ্যারাড মানে কত মোল ইলেকট্রনের চার্জ? 1 মোল ইলেকট্রনের চার্জ। তাহলে এটা আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো, 1 মোল মানে হচ্ছে 1 ফ্যারাড, 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 1 ফ্যারাড, আর সেটার চার্জের মান হচ্ছে 96,500 কুলম। তাহলে এইটা আমরা জেড বের করার ওয়েটা দেখলাম যে জেড কিভাবে বের করতে হয়। তাহলে আমরা কি করব, সিলভারের, যেমন ধরো সিলভারের যদি আমরা এখন জেড বের করতে চাই, যে সিলভারের জেডটা কত সেটা যদি বের করি, তাহলে জেড ইকুয়াল টু সিলভারের ভর, সিলভারের ভরটা বসাবো, সিলভারের পারমাণবিক ভরটা কত, আচ্ছা সিলভারের পারমাণবিক ভর হচ্ছে 108, হ্যাঁ, ডিভাইডেড বাই, দেখো এখানে কয়টা, কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, কয়টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তাহলে 1 ইন্টু ফ্যারাডের কনস্ট্যান্টের মান কত? 9,500, সরি 96,500, তাহলে 96,500। তো এটাই হচ্ছে সিলভারের ক্ষেত্রে জেড এর মান। তাহলে জেড এর মানটা এখান থেকে আমরা পেয়ে যাব, দেখো কত পাই, এটা হচ্ছে গ্রাম আর এটা হচ্ছে কুলম। তাহলে এখানে যে মানটা আসবে সেই মানটার একক কি হবে? গ্রাম পার কুলম। ক্লিয়ার? তাহলে জেড এর এককটা সবসময় কি আসবে? গ্রাম পার কুলম্বে আসবে। আচ্ছা, তাহলে জেড তো আমরা এইভাবে বের করলাম। এখন আমরা এই যে সূত্রটা দেখতেছো, এই সূত্রের মধ্যে দেখো কিউ এর পরে, কিউ এর স্থানে আমরা কি আইটি দিছি, হ্যাঁ। এই আইটিটা কোত্থেকে আসছে? আমরা এটা হয়তো বা তোমরা ক্লাস 8-এ পড়ে থাকতে পারবা, যে আমরা জানি তড়িৎ প্রবাহ, এটার ফর্মুলা হচ্ছে কি, এটা যে তড়িৎ প্রবাহ কারেন্ট, হ্যাঁ, আই এর ফর্মুলা কি, এটা পড়ছিলা কিনা, যে চার্জ ডিভাইডেড বাই হচ্ছে সময়, অর্থাৎ একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে কি তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবাহ মানে 1 সেকেন্ডে কি পরিমাণ চার্জ ফ্লো করতেছে, এটাকে আমরা বলি কারেন্ট বা তড়িৎ প্রবাহ। তাহলে এখান থেকে বলো কিউ সমান আমরা কি লিখতে পারি? আই ইন্টু টি লিখতে পারি। তাহলে এই কিউ এর জায়গায় আমরা আইটি বসাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফর্মুলা, যে ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি। আর জেড এর মান আমরা কিভাবে বের করব? এম বাই এন এফ, এই সূত্রের সাহায্যে বের করব। তবে তুমি চাইলে ফর্মুলা ছাড়াও ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারবা, অর্থাৎ আমরা চাইলে ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারি, হ্যাঁ, চাইলে আমরা এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা লিখে এখান থেকে ঐকিক নিয়মে আমরা চাইলে অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে ইকুয়েশন তৈরি করা আর কি, হ্যাঁ, ইকুয়েশন থেকে করাটা সবচেয়ে সহজ এই সূত্রের চাইতে। তো আমরা একটা অঙ্ক দেখাবো, সেই অঙ্কটা দুইভাবেই দেখাবো, যে এইভাবেও করা যায় এভাবেও করা যায়, দুইটা রেজাল্ট আসলে সেমই আসবে। অর্থাৎ ঐকিক নিয়মে আমরা করে দেখাবো একটা, আর এটা হচ্ছে গিয়ে সূত্রের সাহায্যে করে দেখাবো, দুইটা দেখবা সেমই আসবে। আচ্ছা, এখন দেখো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে প্রথম সূত্রটা আমরা পড়লাম, সেই সূত্রের একটা গাণিতিক ব্যাখ্যা বা গাণিতিক একটা সমস্যার সমাধান আমরা দেখব। তো এখানে প্রশ্নটা হচ্ছে 2 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত সিলভার নাইট্রেট দ্রবণে প্রবাহিত করা হলো। অর্থাৎ আমরা সিলভার নাইট্রেট দ্রবণ নিলাম পাত্রের মধ্যে, নিয়ে কারেন্ট দিব কত এম্পিয়ার? 2 এম্পিয়ার। কতক্ষণ চালাবো? 1 ঘন্টা। ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? এই প্রশ্নটা আমরা প্রথমে ঐকিক নিয়মে দেখব, তারপর হচ্ছে সূত্রের সাহায্যে দেখব। তো এইখানে প্রথমে তুমি বিক্রিয়াটা লিখবা, যেহেতু সিলভারের কথা বলছে তাহলে সিলভার আয়নের বিক্রিয়াটা লিখবা। তো সিলভারের যোজনী হচ্ছে আমরা জানি 1, তাহলে +1 থাকবে। সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? একটাই তো, তাহলে সিলভার ধাতুতে রূপান্তরিত হবে, ঠিক আছে। বিক্রিয়াটা ফার্স্টে আমরা লিখব। বিক্রিয়াটা লেখার পরে এইখানে সিলভার আয়নের সামনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কত? 1 না? 1, তার মানে এটা হচ্ছে 1 মোল সিলভার আয়ন ইলেকট্রন কতগুলা গ্রহণ করবে? 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল সিলভার ধাতুতে রূপান্তরিত হবে নাকি? আচ্ছা, 1 মোল সিলভার ধাতুর ভর আমরা একটু আগে দেখছি যে এটার ভর হচ্ছে 108 গ্রাম, মানে 1 মোল সিলভার এর ভর কত? 108 গ্রাম। আচ্ছা, একটু খেয়াল করো, দেখো তো 108 গ্রাম যখন জমা হচ্ছে তখন সে কতগুলা ইলেকট্রনের ফ্লো করতেছে, লাগতেছে?
এক মোল ইলেকট্রন। আর একটু আগে আমরা দেখছি 1 মোল ইলেকট্রনের চার্জকেই তো 1 ফ্যারাড বলা হয়, আর 1 ফ্যারাডের মানে হচ্ছে 96,500 কুলম। তার মানে আমি যদি 96,500 কুলম চার্জ প্রবাহিত করি তাহলে ক্যাথোডে গিয়ে জমা হবে 108 গ্রাম সিলভার। ঠিক আছে, তাহলে 96,500 কুলম্বের জন্য জমা হবে 108 গ্রাম। তাহলে একের জন্য কত জমা হবে আর এখান থেকে যে চার্জটা বেরোবে সেটার জন্য কত জমা হবে বের করা যাবে না? তা ফার্স্টে দেখো আমরা যে পরিমাণ চার্জ প্রবাহিত করলাম সেই চার্জের মানটা বের করে নেই। আমরা জানি কিউ ইকুয়াল টু কি আইটি না ফর্মুলা, কিউ এর ফর্মুলা কি দিছিলাম একটু আগে, কিউ ইকুয়াল টু আইটি না, আই ইকুয়াল টু আমরা কি লিখছি কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু কি আইটি। তাহলে কিউ হচ্ছে চার্জ, আমরা কি পরিমাণ চার্জ প্রবাহিত করলাম, এটা তো 96,500 কুলম, তো এটা হচ্ছে ফিক্সড। আচ্ছা তুমি তো আর এই চার্জ প্রবাহিত করো নাই, তুমি যেটা করছো সেটা এখান থেকে বের করে নিবা। 2 এম্পিয়ার বিদ্যুৎ তুমি প্রবাহিত করছো 1 ঘন্টা যাবত, তাহলে কতটুকু চার্জ তুমি এর মধ্যে দিলা, দ্রবণের মধ্যে দিলা, সেটা বের করো। তাহলে কিউ ইকুয়াল টু আইটি, আই এর মান হচ্ছে 2 এম্পিয়ার, সময় 1 ঘন্টাকে সেকেন্ডে নেও 3600 সেকেন্ড, তাহলে 36 দুগুণে 7200 কুলম। ঠিক আছে, তাহলে এই পরিমাণ চার্জ আমরা দ্রবণে ঢোকাচ্ছি। এখন দেখো ঐকিক নিয়মে কিভাবে এটা সলভ করব আমরা, খুবই সহজ। 96,500 কুলম চার্জের জন্য সিলভার জমা হয় কত গ্রাম, 108 গ্রাম নাকি? তাহলে 1 কুলম চার্জের জন্য সিলভার জমা হবে 108 ডিভাইডেড বাই 96,500 কুলম। তাহলে অতএব আমরা কতটুকু চার্জ ফ্লো করাচ্ছি, এটা 7,200 কুলম। চার্জের জন্য সিলভার জমা হবে 108 ইন্টু 7,200 ডিভাইডেড বাই 96,500 এত গ্রাম। তাহলে এইখানে যে উত্তরটা আসবে এটাই হচ্ছে কি পরিমাণ সিলভার ধাতু ক্যাথোডের মধ্যে জমা হবে আমাদের এই পরিমাণ চার্জ ফ্লো করার কারণে। আচ্ছা এখন আমরা একটু সূত্রটাও দেখে ফেলি, দেখো সূত্রের সাহায্যে কিভাবে করা যায়, পরে একবারে ইয়া করবা। দেখো আমরা সূত্রটা শিখছি কি, ডাব্লিউ ইকুয়াল টু জেড ইন্টু আইটি নাকি, জেড ইকুয়াল টু কি ফর্মুলা ছিল, এম বাই এন এফ ইন্টু আইটি। আচ্ছা এম হচ্ছে কি পরিমাণ পদার্থ জমা হচ্ছে তার মোলার ভর, মানে 1 মোলের ভর, তো 1 মোলের ভর কত 108 গ্রাম। তাহলে আমরা এখানে এম এর মানটা দিব হচ্ছে 108 দিলাম, 108। হ্যাঁ, কি পরিমাণ তড়িৎ প্রবাহিত করতেছো 2 এম্পিয়ার, কতক্ষণ যাবত প্রবাহিত করতেছো 3600। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো এই দুইটার গুণফলই তো এটা না, দেখো উপরের রাশি মিলতেছে না, ওইটার সাথে মিলে গেছে। নিচে দেখো এন হচ্ছে নাম্বার অফ ট্রান্সফার্ড ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, একটা। এখানে আবার 1 মোল চিন্তা করবে না, এটা হচ্ছে একটা চিন্তা করো, কয়টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, একটা। আর এফ এর মান আমরা কত জানি 96,500, তাহলে 96,500। এখন দেখো একটু খেয়াল করো, দেখো এই মানের কোন ডিফারেন্স নাই, সেম ভ্যালু না, অর্থাৎ এইটাও যা আসবে এটাও যা আসবে, কত 8.05 না, পাওয়ার আসছে কিছু। আচ্ছা তাহলে 8.05 গ্রাম, তাহলে এটাও আসবে 8.05 গ্রাম, তো দুইটাই সেম ভ্যালু আসছে। তাহলে আমরা চাইলে ঐকিক নিয়মেও করতে পারি, চাইলে হচ্ছে আমরা এই নিয়মেও করতে পারি। আচ্ছা তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত এখন আমরা দেখব হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্রটা আমরা একটু খেয়াল করি, দেখো দ্বিতীয় সূত্রটা আসলে প্রথম সূত্রেরই একটা তুমি অন্য একটা ভার্সন বলতে পারো আর কি। হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করো, আমরা বর্ণনায় যাওয়ার আগে একটু এই যে দুইটা সমীকরণ লিখছি, এই দুইটা সমীকরণ থেকে দ্বিতীয় সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো তোমাকে আমি দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিলাম আলাদা আলাদা দুইটা পাত্রে, একটা ধরো সিলভার নাইট্রেট দ্রবণ দিলাম, একটা কপার সালফেট বা কপার নাইট্রেট দ্রবণ দিলাম। এখন তুমি কি করলা, সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত করলা ঠিক সেম পরিমাণ তড়িৎ প্রবাহ এই কপার সালফেট দ্রবণের মধ্যেও দিলাম। তাহলে আমি কি করতেছি খেয়াল করো, আমি সিলভার নাইট্রেট দ্রবণে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত করব
আমি কপার সালফেট দ্রবণে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত করব। তাহলে এই দুই ইকুয়েশনে কারেন্টের পরিমাণ আমরা কি সেম রাখলাম, এবং এই সিলভার নাইট্রেট দ্রবণে যেই সময় ধরে তড়িৎ প্রবাহিত করাবো এই কপার সালফেট দ্রবণেও একই সময় যাবত দ্রবণের ভিতরে তড়িৎ প্রবাহিত করাবো, অর্থাৎ কারেন্টের মান এবং সময়ের মান সেম ধরে নিচ্ছি। হ্যাঁ, কারেন্টের মান আর সময়ের মানটা সেম ধরে নিচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করো এই সূত্রে এফটা কি ফ্যারাডের কনস্ট্যান্ট, তো এটা তো এমনিতেই কনস্ট্যান্ট, আর তার উপরে কারেন্ট দুইটাকে আমরা কনস্ট্যান্ট রাখতেছি, টাইমটাকে আমরা কি রাখতেছি কনস্ট্যান্ট রাখতেছি। তাহলে এই দুই ডাব্লিউ এর মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হবে, অর্থাৎ এটাকে যদি আমি W1 দেই আর এটাকে যদি W2 দেই, তাহলে এই W1 আর W এর মধ্যে যে পার্থক্যটা তৈরি হবে সেটা আসলে কার কারণে পার্থক্য তৈরি হবে? আই এর কারণে না, টি এর কারণেও না, এফ এর কারণেও না, এম আর এন এর কারণে হবে নাকি? অর্থাৎ এই যে পার্টটা এম বাই এন, এই পার্টটা আর এইখানেও এম বাই এন যে পার্টটা আছে, এই দুই পার্টের পার্থক্যের কারণেই W1 এবং W2 এর পার্থক্যটা তৈরি হবে নাকি? কারণ এফ তো সেম, আমরা তড়িৎ প্রবাহিত করতেছিও সেম, সমান সময় যাবত তড়িৎ প্রবাহিত করতেছি। তাহলে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের ভর এটা কার সমানুপাতিক হবে? এম বাই এন এর সমানুপাতিক হবে। তাহলে যার এম বাই এন এর মান বেশি সেই পাত্রে বেশি জমা হবে, যার এম বাই এন এর মান কম তার মধ্যে কম জমা হবে, তাই না? দেখো এইটাই হচ্ছে দ্বিতীয় সূত্র। দেখো দ্বিতীয় সূত্রটা আমরা একটু বিশ্লেষণ করি। দেখো কি লেখা আছে, যদি গলিত বা দ্রবীভূত বিভিন্ন বিভিন্ন বলতে আমি এখানে দুইটা বোঝাচ্ছি, বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে একই পরিমাণ, খেয়াল করো একই পরিমাণ কি বিদ্যুৎ মানে কারেন্ট, একই পরিমাণ বৈদ্যুতিক চার্জ, দ্যাট মিন্স কিউ, একই পরিমাণ বৈদ্যুতিক চার্জ মানে কি কিউ, আর আমরা জানি কিউ সমান কি আইটি। তাহলে একই পরিমাণ চার্জ প্রবাহিত করার অর্থ কি একই পরিমাণ কারেন্ট একই সময় ধরে প্রবাহিত করতে হবে নাকি? একই পরিমাণ কারেন্ট একই সময় ধরে যদি প্রবাহিত করো তার মানেই তো একই পরিমাণ চার্জ তুমি প্রবাহিত করলা। তাহলে একই পরিমাণ চার্জ যদি প্রবাহিত করা হয় তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে অর্থাৎ এইখানে এবং এইখানে দ্রবীভূত বা সঞ্চিত মৌলের ভর বা মৌলের ভর মৌলসমূহের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ বলতেছে দ্রবীভূত পদার্থের ভর W1 W2 এগুলা কিসের সমানুপাতিক হবে? এম বাই এন, যেটাকে আমরা বলতেছি কি রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। তার মানে এই যে এম বাই এন এটাকে বলা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, কথা কি বোঝা গেছে না আবার বলবো? দেখো আমরা আবার বলতেছি, যদি গলিত বা দ্রবীভূত বিভিন্ন তড়িৎ বিশ্লেষের ভিতর দিয়ে একই পরিমাণ চার্জ প্রবাহিত করা হয়, দ্যাট মিন্স আইটি এর মান সেম, ঠিক আছে, এবং এফ তো অলরেডি সেম, এফ তো অলরেডি কনস্ট্যান্ট, তাহলে ডাব্লিউটা এম বাই এন এর সমানুপাতিক। এম বাই এনকে আমরা কি বলতেছি? রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এটার জন্য কিন্তু দ্বিতীয় সূত্র যেটা, এটার জন্য কিন্তু আলাদা কোনো ফর্মুলা দরকার নাই, আমরা এই ফর্মুলা থেকেই সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। কীরকম? ধরো আমি এইখানে W1 যেটা লিখছি এই ক্ষেত্রে আমি M1 আর এখানে দিলাম N1, W2 যে এখানে আছে এখানে দিলাম M2, এখানে দিলাম N2। তাহলে এখন যদি আমি এই দুইটাকে ভাগ করে দেই, সমীকরণ দুইটাকে ভাগ করি, তাহলে আমি কি পাচ্ছি দেখো, W1 ডিভাইডেড বাই W2 সমান কি থাকবে? W1 এর সাথে কিন্তু N1 গুণ আকারে আছে, তাহলে W1 এর জন্য N1টা নিচে চলে যাবে, M1টা উপরে থাকবে। আর W2 এর সাথে N2 গুণ আকারে আছে, এটা W2 নিচে আছে, N2 উপরে হবে, তাহলে N2 ডিভাইডেড বাই M2। তাহলে এটাই হবে গিয়ে আমাদের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এটা, ঠিক আছে? W1 এখান থেকে আমরা পাচ্ছি, W2 এখান থেকে পাচ্ছি, এই দুটোকে যদি ভাগ করে দেই তাহলে FIT কাটা যাবে কারণ দুটো সেম, তাহলে থাকবে কি M বাই N, এইখানেও থাকবে M বাই N। তাহলে আমি যদি ভাগ করে দেই তাহলে প্রথমটা ঠিক থাকবে, ভাগের সময় নিচের রাশিটা উল্টে যাবে, অর্থাৎ N উপরে চলে যাবে, M নিচে চলে আসবে। এখন এইখানে যদি আমরা মান বসাই দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে W1 এবং W2 এর অনুপাতটা কত হবে, মানে কার পরিমাণ বেশি জমা হবে কার পরিমাণ কম জমা হবে।